আজ তাহলে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সটাও 4টে ভাগে বিভক্ত। এখন যে কাজ অতীতে হয়েছিল বোঝাতে পাস্ট টেন্স হয়। তাই এই পাস্ট টেন্সের 4টে ভাগ। এখন আমরা পাস্ট ইনডেফিনিট নিয়ে আলোচনা করব। পাস্ট ইনডেফিনিটে আগেই বলেছি যে লাম লে ল এই সাফিক্সগুলো যুক্ত থাকে ধাতুর পরে, মানে ক্রিয়াপদের মূলকে ধাতু বলা হয়, ওই ধাতুর পরে লাম লে ল অবশ্যই থাকবে। এটা পাস্ট টেন্সের 4টে ভাগের প্রত্যেকটা ক্রিয়াপদের সাথে কিন্তু লাম লে ল থাকবেই। আর ওই লাম লে ল দেখেই বুঝতে হবে যেটা পাস্ট টেন্স। তারপরে পাস্ট টেন্সের কোন ভাগের মধ্যে পড়ে সেটা সবটা শুনলেই বোঝা যাবে। আর আমাদের উদাহরণে দেখা যাচ্ছে আমি কাজটা করেছিলাম, আই ডিড দি ওয়ার্ক। করেছিলাম করযুক্ত এছিলাম, লামের আগে এছি কথাটা এসছে। এই এছিটা প্রত্যেকটা উদাহরণের মধ্যে কিন্তু আছে। এছি লাম এটা ফার্স্ট পার্সনে, মানে আমি করেছিলাম, আমরা করেছিলাম, এই দুটো উদাহরণই কিন্তু এছি যুক্ত লাম আছে। সেরকম সেকেন্ড পার্সনের উদাহরণে তুমি কাজটা করেছিলে, এখানে লে এসছে, দুটো উদাহরণেই লে আছে, তার আগে কিন্তু এছি আছে। আচ্ছা, তাহলে এছিলাম, এছিলে। সেরকম তৃতীয় উদাহরণে, যেটা থার্ড পার্সনের উদাহরণ, সেখানে সে কাজটা করেছিল, এছি যুক্ত ল, এছিল। তাহলে এরকম এছিল, এছিলে, এছিল বোঝালেই জানতে হবে যে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে নিয়ম হলো সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। অর্থাৎ আমরা এখানে উদাহরণ দিয়েছি ডু ভার্ব দিয়ে, ডু ডিড ডান, ডু ভার্বের সেকেন্ড ফর্ম ডিড, তাই প্রতিটাতে ডিড এসছে। ওই রকম অন্য ভার্ব যদি ব্যবহার করা হয় তাহলে সেই ভার্বের সবসময় সেকেন্ড ফর্ম। ধরো রাইট ভার্ব ব্যবহার করা হচ্ছে, তখন ডিডের জায়গায় সব রোট হয়ে যাবে। খাওয়া ইংরেজি ইট, ইট, এট, ইটন, তাহলে পাস্ট ফর্মের জায়গায় এট হয়ে যাবে। এবারে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা বুঝব। পাস্ট পারফেক্ট পুরাঘটিত অতীত, এই টেন্সটা একটু বেশ কঠিন, ওই কারণে একটু উইথ র্যাপ্ট অ্যাটেনশান এটা শুনতে হবে। এই ধরনের টেন্সে দুটো ক্লজ থাকে, আফটার এবং বিফোর। আফটার মানে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, আর বিফোর মানে আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট। মানে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটাই পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডেফিনিট। যেটা আগে হয়েছিল সেটাই পাস্ট পারফেক্ট, সেটা বিফোরের আগে আসে কিন্তু আফটারের পরে বসে। আমাদের উদাহরণে লক্ষ্য করা যাক, রাম আসার পরে লক্ষণ এসেছিল। রাম লক্ষণের মধ্যে বড় কোনজন? নিশ্চয়ই রাম, সবাই আমরা জানি। তা যে আগে জন্মায় সে তো আগেই পৃথিবীতে আসে। তার রাম যেহেতু বড়, অতএব রাম পৃথিবীতে আগে এসেছিলেন। লক্ষণ ছোট ছিলেন, তাই লক্ষণ পরে জন্মেছিল, মানে পরে এসেছিল। রাম এসেছিল মানে রাম পৃথিবীতে এসেছিলেন।
লক্ষণ পৃথিবীতে এসেছিলেন, সেই পৃথিবীতে এটা বলা হয়নি। যাক, ওই বোঝার সুবিধার জন্য শুধু ওই আসার ব্যাপারটা বলা হয়েছে, আর পৃথিবীতে বলা হয়নি। তাহলে রাম আসার পরে লক্ষণ এসেছিলেন। তাহলে এখানে দুটো কাজ, রামের আসা এবং লক্ষণের আসা। কে আগে এসেছিলেন? রাম এসেছিলেন। তাহলে ওটাই পাস্ট পারফেক্ট হবে। ওই জন্য উদাহরণ বলা হলো কি, লক্ষ্মণ কেম আফটার রাম হ্যাড কাম। কি বলেছি? যে কাজটা আগে হবে সেটা আফটারের পরে হবে, তাই রাম হ্যাড কাম ওটা আফটারের পরে এলো। তার আগে এলো লক্ষণ এসেছিলেন, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট হলো। এখন কাম ভার্বের কনজুগেশন কেমন? কনজুগেশন মানে ধাতু রূপ। কাম, কেম, কাম। ফার্স্ট ফর্ম কাম, সেকেন্ড ফর্ম কেম, থার্ড ফর্ম কাম। ফার্স্ট ফর্ম থার্ড ফর্ম একই, শুধু সেকেন্ড ফর্মটা কেম হয়। টেন্স শিখতে গেলে আমাদের কিন্তু এই ধাতু রূপ বা কনজুগেশনটা খুব ভালো করে জানতে হবে। এই ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ও প্রত্যেকটা গ্রামার বইয়ের মধ্যে পাওয়া যায়, অতএব কোনো অসুবিধা হওয়ার কথা না। এটা মুখস্থ রাখতে হবে ভালো করে। তাহলে আফটারের পরে রাম এসেছিলেন, রাম হ্যাড কাম, এই পাস্ট পারফেক্টটা হলো। আবার বিফোর দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে, বিফোরের আগে কিন্তু রাম এসেছিলেন, ওটাই পাস্ট পারফেক্ট কিন্তু আগে হচ্ছে। কি বলেছি না, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, ওই কারণে রাম হ্যাড কাম বিফোর লক্ষ্মণ কেম। বিফোরের পরে লক্ষণ এসেছিলেন, এটা পাস্ট ইনডেফিনিটে লেখা হলো, কিন্তু বিফোরের আগে পাস্ট পারফেক্ট হলো। আর পাস্ট পারফেক্ট করতে গেলে প্রথমে হ্যাড আনতে হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম, সেটা ওই নিয়মেই লেখা আছে। আর দ্বিতীয় উদাহরণে পুলিশ আসার আগে চোরটি পালিয়েছিল, সাধারণত এটাই হয় বেশি। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছিল? চোরটি পালিয়েছিল, এটাই আগে হয়েছিল। এটা কিন্তু ওই জন্য আফটারের পরে আসছে, কিন্তু বিফোরের আগে আসছে। তাহলে প্রথম উদাহরণ, পুলিশ আসার আগে চোরটি পালিয়েছিল। উদাহরণ কী হলো তাহলে? দি থিফ হ্যাড এসকেপড, এসকেপ মানে পালানো, হ্যাড এসকেপড বিফোর দি পুলিশ কেম। সেরকম দ্বিতীয়টাতে কী হলো? দি পুলিশ কেম আফটার দি থিফ হ্যাড এসকেপড, সরি, দি থিফ হ্যাড, দ্বিতীয়টা আফটার তো, দি পুলিশ কেম আফটার দি থিফ হ্যাড এসকেপড। তাহলে খুব কি কঠিন লাগলো? একদম কঠিন নয়। তাহলে দুটো কাজের মধ্যে যেটা আগে হয়েছিল সেটাই পাস্ট পারফেক্ট, যেটা পরে হলো সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। যেটা আগে হয়েছিল সেটাই পাস্ট পারফেক্ট, সেটা বিফোরের আগে হয়, কিন্তু আফটারের পরে হয়। আশা করছি কোনো অসুবিধা হবে না বুঝতে। আর এই টেবিলটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করা যাক। পাস্ট কন্টিনিউয়াস বাক্যগুলো লক্ষ্য করা যাক। প্রথম বাক্য, আমি কাজটা করছিলাম, তুমি কাজটা করছিলে, সে কাজটা করছিল। ধাতু আর সাফিক্স ভাঙলে দেখা যাচ্ছে ধাতু তো কমন, তারপরে ছিলাম, ছিল, ছিলে, এই যে ছিটা কিন্তু কমন। আর লামলে ল যথারীতি যেমন আসার কথা সেরকম এসছে। আর বাক্যগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে যে কাজগুলো সব চলছিল বোঝাচ্ছে, এটাই কাজের ধরন। আর নিয়মটা কী হবে? সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, আর তারপরে আইনযুক্ত ভার্ব।
আমি কাজটা করছিলাম, আই ওয়াজ ডুইং দি ওয়ার্ক। তুমি কাজটা করছিলে, ইউ ওয়্যার ডুইং দি ওয়ার্ক। সে কাজটা করছিল, হি বা সি ওয়াজ ডুইং দি ওয়ার্ক। তাহলে নিয়মটা কি দাঁড়ালো? সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, তারপরে আইনজিযুক্ত ভার্ব। কন্টিনিউয়াস মানে আইনযুক্ত ভার্ব আসবেই প্রতিটা ক্ষেত্রে। এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এবারে পাস্ট টেন্সের সর্বশেষ পার্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাঘটিত ঘটমান অতীত নিয়ে আলোচনা করা যাক। এই নিয়মটা পাস্ট কন্টিনিউয়াসের মতোই, অ্যাজ ইট ইজ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের কথা উল্লেখ থাকে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে সময়ের কথা উল্লেখ করা থাকে না। তারপর সমস্ত বৈশিষ্ট্য এখানে বিদ্যমান আছে। উদাহরণগুলো একটু পড়া যাক। আমি সকাল থেকে পড়ছিলাম, ইংরেজি হচ্ছে আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। তুমি 3 ঘন্টা ধরে খেলছিলে, ইউ হ্যাড বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। আর সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল, ইট হ্যাড বিন রেনিং অল ডে। তাহলে নিয়মের সাথে মিলিয়ে নেওয়া যাক। সাবজেক্ট হ্যাড বিন প্লাস আইনযুক্ত ভার্ব, উদাহরণও তাই এসছে। আর কাজের ধরনটা কোনো এক নির্দিষ্ট সময় থেকে বা ধরে কাজটা চলছিল বোঝাচ্ছে। সব উদাহরণে তারই প্রতিফলন ঘটেছে। অতএব বুঝতে আশা করছি কোনো অসুবিধে হলো না।